শফিক কিন্তু আগুন লাগাইছে। ডাক্তার শফিক একটা আগুন লাগাইয়া দিছে। আগুনে আগুনে খেলা হবে এবার। জিয়ার রহমান ঘোষক না, কর্নেল অলি ঘোষক। মানে পচাইতে হবে, পচাচ্ছে, পচান, কোনো অসুবিধা নাই। এগুলো কেউ সিরিয়াসলি নিয়েন না ভাই। নির্বাচনে এরকম খেলাধুলা চলবে। দর্শক, ব্রেকিং নিউজ, জামাতের আমির এবার আগুন লাগাইছে ভোটের মাঠে, আর তারেক রহমানকে যে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। দর্শক, বিষয়টি বিস্তারিত জানতে না টেনে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। গত 2 দিন যাবৎ সমগ্র ফেসবুক এত গরম হয়েছে ডাক্তার শফিকের এক্স হ্যান্ডেল হ্যাক হওয়ার ঘটনা নিয়ে। পুরা ছাত্রী দল, মহিলা দল এবং সমগ্র বিএনপির হাতে ঝাড়ু তুলে দিয়েছে ডাক্তার শফিক। তাহলে ডাক্তার শফিকের একটি আপনার মিথ্যা বক্তব্যকে কেন্দ্র করে দেখা গেল যে উপকারী হলো। ছাত্রী দল, মহিলা দল সবাইকে ঝাড়ুর কাছে পৌঁছায় দিয়েছে ডাক্তার শফিক। সবাই ঝাড়ুর কাছে চলে গেছে। অথচ ব্যাপারটা পুঙ্খানুপুঙ্খানু সূক্ষ্মভাবে প্রমাণ দেয়া হয়েছে। ইভেন কি কে হ্যাক করেছে তার নাম এবং ছবিও প্রকাশ করেছে গতকাল রাত 12টার দিকে সম্ভবত। এখন এটা তো গেল আলোচনা। এই আলোচনাকে পুরো ফ্ল্যাট করে রাস্তার সাথে মিশাই দিছে আরেকটি আলোচনা। গতকাল চট্টগ্রামে ডাক্তার শফিক নাকি বলছে এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা হয়েছিল, সেই ঘোষণা দিয়েছিল কর্নেল অলি আহমেদ। এখন বিএনপির ডাইনে বামে আগুন। এমনিতেই তারেক রহমানকে গত 2 দিন যাবৎ ভয়ঙ্কর রকম অস্থির দেখা যাইতেছে। আমি একটু আতঙ্কিত হয়েছিলাম তারেক রহমানকে অস্থির দেখে, কারণ অস্থির হইলে মানুষ কিন্তু যে কোনো ধরনের ভুল করতে পারে। হত্যা, নিষ্পেষণ, অত্যাচার, নির্যাতনের পথে পা বাড়ায় অস্থির হয়ে। কারণ শয়তানের অসওয়াসায় মিনাল জিন্নাতে ওয়ান্নাস, একটা আয়াত আছে না সূরা নাসের। শয়তানের প্ররোচনায়, জিন শয়তান এবং মানুষ শয়তানের প্ররোচনায় কিন্তু মানুষ ভুল করে। তো শয়তানের কিছু অস্ত্র থাকে, নারী, লোভ, এইসব। যখন সে সর্বশেষ অস্ত্র ব্যবহার করে তার আগে মানুষকে অস্থির করে দেয়। তো তারেক রহমান তো ভদ্রলোক, কিন্তু শয়তান তাকে আসর করে ফেলছে, তাকে অস্থির করে দিছে পুরো। মানে যা মনে চায় তাই বলে। তারেক রহমান আমরা কখনোই এমন ভাবতাম না। আমরা তারেক রহমানের পক্ষে কত অ্যাক্টিভিজম করেছি, হ্যাঁ, তার বলার কোনো শেষ নেই। আমি কখনোই ভাবি নাই তারেক রহমান এই লাইনে যাবে। এই আজকে এবং আগামীকাল, আজ কত তারিখ? 3 ফেব্রুয়ারি, 3রা ফেব্রুয়ারি, কালকে 4ঠা ফেব্রুয়ারি, আগামীকাল। তো দেখেন, এই আজকে এবং আগামীকাল খুব আরো বেশি অস্থির থাকবে তারেক রহমান। তারেক রহমানের অস্থিরতা আরো ব্যাপক আকারে বেড়ে যাবে। কেন? এক্স হ্যান্ডেল নিয়ে 2-3 দিন রাজনীতি করবে, টুইটার হ্যাক হওয়া নিয়ে মেয়েদেরকে বেশ্যা বলছে, এই সেই। মেয়েদেরকে তো না, আসলে যে এটা হ্যাক হয়েছে ওটার মধ্যে লেখা ছিল কি জানো? যারা কর্মজীবী এবং মুক্ত নারী স্বাধীনতার কথা বলে নারীদের গয়রের বাহিরে নিয়ে ভালো থাকতে দেয় না, অনেকে বেশ্যাবৃত্তিতে জড়িয়ে পড়তে বাধ্য হয় বা এরকম বানানো হয়, এরকম কিছু একটা বলা হয়েছে, যার বাংলা অর্থ আর কি। ওটা তো যারা হ্যাকাররা দিছে ইংরেজিতে। আপনি আরেকটা জিনিস খেয়াল করলে দেখবেন, ডাক্তার শফিকের ইংরেজির ধাঁচ আপনি আশ্চর্য হবেন। ডাক্তার শফিক কিন্তু আমেরিকান ইংলিশ মানে ব্যবহার করে, আর বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু ব্রিটিশ ইংলিশ ব্যবহার করে। তবে তরুণ যাদের বয়স বিশেষত 40-এর নিচে, হ্যাঁ, তারা দেখবেন আমেরিকান ইংলিশটা ব্যবহার করে, কিন্তু বাংলাদেশের প্রশাসনে ব্রিটিশ ইংলিশ ব্যবহার করা হয়। ওই হ্যাক হওয়া যে এক্স হ্যান্ডেলের স্ট্যাটাস, সেখানে দেখবেন ইংরেজিটা ব্রিটিশ স্টাইলের, কিন্তু শফিকের ইংলিশ হইল আমেরিকান অ্যাকসেন্টেড স্টাইল। এখানে আপনি ধরা খেয়ে যাবেন। এটা হলো প্রাইমারি আপনার অ্যাজাম্পশনে বুঝতে পারবেন। এরপরে তো ওরা বলছে কয়টা বাজে, একদম টাইম সহ বলছে, কখন তাদের ফিশিং আসছে, কখন তারা নক করছে, কখন হ্যাক হয়েছে, কত মিনিট হ্যাক অবস্থায় ছিল, কখন ফিরিয়ে দিছে, সব কিছু ছিল। এবং যে হ্যাক করছে তার নাম, তার ইমেল অ্যাড্রেস সব কিছু দিছে। যাই হোক, তবে আরেকটি, আমি শফিকের উপর আমার ডাক্তার শফিকুর রহমানের উপর আমার রাগ আছে, এবং সেই রাগটা আজকে আমার দেশ প্রকাশ করছে আমার হয়ে, আমাদের সবার হয়ে, যারা আমার মতো।
এই যে দেখেন ভোটের প্রচারে এই হেডিংটা দেখেন, ভোটের প্রচারে ভারত নিয়ে নীরব বিএনপি জামায়াত। বুঝতে পারছেন? ভারতের বিরুদ্ধে বিএনপিও কিছু বলতেছে না, জামায়াতও কিছু বলতেছে না। বশির আহমেদ লিখছে, আমার একজন প্রিয় রিপোর্টার। উগ্র হিন্দুত্ববাদী ভারত একঘরে, ভোটের প্রচারে ভারত নিয়ে নীরব। নতুন প্রজন্ম ভারতীয় আধিপত্য মেনে নেবে না, ডক্টর দেলারা চৌধুরী। দিল্লিকে ডিল করতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই, অধ্যাপক সাহাব এনাম। ঢাকার রাস্তায় দিল্লির বিরোধিতা নেই, এটা খুবই ইন্টারেস্টিং। ভারতীয় সাংবাদিক, ভারতের সাংবাদিক বলতেছে ঢাকার রাস্তায় দিল্লির বিরোধিতা নেই, এটা খুবই ইন্টারেস্টিং। উগ্র হিন্দুত্ববাদী ভারত এক ঘরে, সুন্দর একটা নিউজ করেছে। হাসিনা টিউলিপ, আজমিনা ববির কারাদণ্ড। এই যে দেখেন, 4 প্রিন্স, দ্য 4 প্রিন্স অ্যান্ড প্রিন্সেস। আজমিনাটাকে, আজমিনা মনে হয় টিউলিপের বোন, হাসিনার খুনি, হাসিনার ভাতিজি। দ্য কিলার ব্লাডি, দ্য বাস্টার্ড ব্লাডি, দ্য প্রবলেম অফ বাংলাদেশ, দ্য কিলার অফ বাংলাদেশ, দ্য পয়জন অফ বাংলাদেশ, দ্য ইনহেরিটার অফ ফেমিন 74, 74-এর দুর্ভিক্ষের উত্তরাধিকারী এরা, দ্য শাহ ইনহেরিটার্স অফ বাংলাদেশ, দ্য লুটেরা অফ বাংলাদেশ। একটি দলের মিথ্যাচার মানুষ বুঝে ফেলেছে, তারেক রহমান বলছে এটা। বুঝে টুইটার হ্যাক নিয়ে বলছে। রমজানের আগামী বার্তা নিয়ে আজ পবিত্র শবে বরাত, সামনে মোকাবেলায় সাহস না পেয়ে চাঁদাবাজরা আমার পিছে লেগেছে, ডাক্তার শফিক বলে দিছে। শফিক কিছু খেল দেখাইতেছে না। পেশি শক্তি, কালো টাকার দাপটে সুষ্ঠু ভোট অনিশ্চিত, পোস্টাল ভোটে অনীহা সরকারি কর্মচারীদের। বিমানের এমডি শফিকুর স্ত্রীকে কারাগারে। এই বাস্টার্ডের কথা শুনছেন? আপনাদের কানে কানে বলি, সে হইল একটা মাগির ফুট, খানকির ফুট, বেশ্যার ফুট। বিমানের এমডির কথা বলতেছি। সে তার ঘরের 11 বছরের একজন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, মানে বাচ্চা মেয়ে ঘরের কাজ করে, খুনকি দিয়ে দাগ টাগ দিয়ে, দেখানো যাবে না আপনাদেরকে এই ছবিগুলো। ইস, তবে শুক্রিয়া ডক্টর ইউনূস সরকারের, তাকে অ্যারেস্ট করেছে। আরেকটা ঘটনা ঘটছে, প্রীতি উবাং মনে আছে? ডেইলি স্টারের সাংবাদিক যাকে মারছে, তাকে কিন্তু এখনো অ্যারেস্ট করা হয়নি। কর্নেল অলি সাহেবের বক্তব্য শুনতেছি চিটাগাঙে। এবং আমি দুজনেই বিএনপি করেছিলাম। ওনারাই বিএনপি, দুজনে মিলে কিন্তু বিএনপি দলটা করে। ক্যাপ্টেন অলি আহমদ হিসাবে সর্বপ্রথম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম। এখানে উনি ক্লিয়ার করে দিচ্ছে যে কে প্রথম বিদ্রোহ করছে। স্বাধীনতার ঘোষণা আর বিদ্রোহ দুইটা এক কথা না, কিন্তু ওই রিভল্ট মানে আমি বিদ্রোহ ঘোষণা করলাম, আমি বিদ্রোহী, সোজা কথা, আমি মানি না তোমাদের আইন কানুন। এটা কে করছিল? কর্নেল অলি আহমেদ প্রথম। ওই কথাটাই কিন্তু ডাক্তার শফিকুর রহমান স্যার বলছে যে আপনাদের এই অঞ্চলের একজন আপনাদেরই ভাই, মানে চিটাগাঙ্গের ভাই কর্নেল অলি সাহেব, উনি প্রথম রিভোল্ট করছিল, এই কথাটা বলছে। এটারই একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে ডাক্তার শফিকুর রহমান স্যার বলছে স্বাধীনতার ঘোষক কর্নেল অলি আহমেদ। ওনার মুখেই শুনেন, এই দেখেন। জাহাজ থেকে অস্ত্র খালাসের জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছিল। ৭১-এর ঘটনাটা পর্যন্ত আমরা বিদ্রোহ করব, এই পরিকল্পনা চূড়ান্ত হয় নাই। তিনি যাচ্ছিলেন এখান থেকে শুনেন। বন্দরের দিকে। ইতিমধ্যে আমি যখন খবর পেলাম ঢাকাতে শুরু হয়ে গেছে গোলাগুলি, ঢাকায় ক্যান্টনমেন্টে, গ্রাম সেনানিবাসে গোলাগুলি শুরু হয়েছে, কুমিল্লা ক্যান্টনমেন্টে, অষ্টম বেঙ্গল সেনাদেরকে নিয়ে আমি বিদ্রোহ করি এবং প্রেসিডেন্ট জিয়াকে দেওয়ানহাট নামক স্থান থেকে ফিরিয়ে নিয়ে আসে। শুনেন এরপর একটু। দুজনে মিলে কালুঘাট বেতার কেন্দ্রে যায়। পরের দিন তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এইখানে এই যে এইটুকুই কাহিনী, কিন্তু উনি বিদ্রোহ ঘোষণা করছেন এবং ওনার সিনিয়র জিয়াউর রহমান ওনাকে নিয়ে কালুরঘাট ওই যে রেডিও অফিসে যায় স্বাধীনতার ঘোষণা দিছে। কিন্তু মেন ঘোষককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ওনার হইয়া জিয়াউর রহমান ঘোষণা দিছে, আর উনি প্রথম ব্যক্তি যে রিভোল্ট করছিল, আর উনি প্রথম ব্যক্তি যে বিদ্রোহ ঘোষণা করছিল আর্মির মধ্যে, মানে কর্নেল অলি সাহেব। এই কথাটাই তো বলছে, এই কথাটার ভাঙ্গা চুইরা ঘুরে আইনা বলতেছে কি জিয়াউর রহমান ঘোষক না, কর্নেল অলি ঘোষক। মানে পচাইতে হবে, পচাচ্ছে, পচান, কোনো অসুবিধা নাই। এগুলো কেউ সিরিয়াসলি নিয়েন না ভাই। নির্বাচনে এরকম খেলাধুলা চলবে, আমি উনার বদনাম করুম, উনি আমার বদনাম করবে, এটা চলতে দেন, এগুলো কানে নিতে নাই। কিন্তু গায়ে হাত তোলা যাবে না। গায়ে হাত না তুইলা যত ইচ্ছা তত কাদা ছোড়াছুড়ি করেন, কোনো অসুবিধা নাই। এর মধ্যে তো দেখছেন আপনারা একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে, খালিদুজ্জামান, ডাক্তার খালিদুজ্জামান ক্যান্টনমেন্টে যায়া এমপিদের সঙ্গে খারাপ ব্যবহার করছে। এমপি মানে মিলিটারি পুলিশ, চেকপোস্টে ওনাকে বাধা দিছে। কেন বাধা দিছে? ওনার সাথে ওই যে মাল টাল আছে ওনার বডিগার্ডদের সঙ্গে, ওই আর্মস দেখা বাধা দিছে। আসলে ক্যান্টনমেন্টে এসব নিয়ম নাই, আপনি আর্মস নিয়ে ক্যান্টনমেন্টে ঢুকতে পারবেন না। কিন্তু বাধা দেওয়াতে উনি যে ব্যবহারটা করছে, ওই ব্যবহারটা আমার ভাল লাগে নাই, ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে নাই। উনি পা চাটার কথা বলতেছিল, নাকি রাস্তা চাটার কথা, আবার বলতেছিল ষড়যন্ত্র কইরা দেশটা ধ্বংস করতে চাইতেছেন আপনারা, আবার কি জানি বললো। ও হ্যাঁ, 5 তারিখের পরে অনেকে আমাদের পায়ে ধরছে, 5 তারিখের পরে। এই কথাগুলো আমার পছন্দ হয় নাই। কিন্তু একটু আগে দেখলাম এই ঘটনা নাকি 1 মাস আগের, উনি ওনার পেজ থেকে জানাইছে 1 মাস আগের। এটার জন্য নাকি উনি সরিও বলছে, যে কোথায় সরি বলছে না বলছে এরকম ভিডিও আমি দেখি নাই। কিন্তু ব্যক্তিগতভাবে আমার ব্যাপারটা পছন্দ হয় নাই। হ্যাঁ, ব্যাপারটার মধ্যে একটু অন্যরকম ভাব ছিল, একটা রংবাজি ভাব ছিল, পছন্দ হয় নাই। কারণ কি জানেন, আইন কানুন মাইনা চলতে হবে, আইন ছাড়া তো একটা দেশ সুন্দর হইতে পারে না। আর যাদের হাতে আইনের দায়িত্ব তাদেরকে ভাই এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা যাবে না। আসলে এটা হয়েছে কেন জানেন, গত 15-16 বছরে এই যে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে, আর্মিকে ব্যবহার করা হয়েছে, র্যাবকে ব্যবহার করা হয়েছে, যার জন্য র্যাবের নামই বদলে গেছে। এখন পুলিশেরও ড্রেস চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছুই পরিবর্তন হয়েছে। অতীতের ওগুলো মনে রাখতে নাই, অতীতে ওনারা ব্যবহার করছে, ওনারা ব্যবহার হয়েছে। হ্যাঁ ভাই, এই যে বিছানার চাদরের মতো ব্যবহার করছে এই পুলিশ প্রশাসন, আইন কানুন সবকিছু বিছানার চাদরের মতো ব্যবহার করছে গত সরকার। কিন্তু 5ই আগস্টের পরে রক্ত দিয়ে সেসব তো ধুইয়া মুছা দিছি আমরা, নতুন একটা স্বপ্ন দেখতেছি। আর এই স্বপ্নটার দায় দায়িত্ব কাদের হাতে? যারা নেতা আছে তাদের হাতে। আমরা ভোট দিয়ে তাদেরকে সংসদে পাঠাবো, তারা আমাদের স্বপ্ন পূরণ করবে। এই তো আর কয়দিন, 7-8 দিন পরই আমরা সেই দায়িত্বটা পালন করুম। 7-8 দিন পর্যন্ত যাওয়ার জন্য, এই নির্বাচনটা করার জন্য পুরো আর্মি, পুলিশ, র্যাব, আনসার সবাই হেল্প লাগবে ভাই। আর্মি তো কথা দিছে ভাই, আমাদের ওয়াকার সাহেব কথা দিছে, আজকেও দেখলাম। হ্যাঁ, উনি বলতেছে যে আপনারা সবাইকে ঝাঁপায়া করতে হবে, কোনো অজুহাত শুনতে চাই না। যেখান থেকে ওখানে যাইতে এই প্রবলেম হয়েছিল, গাড়ির প্রবলেম হয়েছে, আমরা যাইতে পারি নাই, পৌঁছাইতে পারি নাই, এরকম কোনো কাহিনী শুনতে চাই না। একদম সঠিক নির্বাচন করতে হবে। যাই হোক, এরকম কথা বললে ভাল লাগে, শুনতে ভাল লাগে। কিন্তু নির্বাচনে কি হবে? হাড্ডাহাড্ডি লড়াই হবে, তাই না? এটাই তো আমরা দেখতেছি। এবারে নির্বাচনে সবচেয়ে চমক হলো নারী ভোট। এর মধ্যে অর্ধেকের কাছাকাছি নারী ভোটার, মা বোনদের ভোট অর্ধেকের কাছাকাছি। এটা নিয়েই কারাকারি, এটা নিয়ে কিন্তু এত কাহিনী। ওই যে হ্যাক কইরা, পোস্ট ভাইরাল কইরা, নারীদেরকে অপমানজনক কথা বইলা ডাক্তার শফিকুর রহমান স্যাররে পচাইয়া দিছে। 2-1 দিন কিন্তু পচাইছে, কিন্তু ভাই অনেকে বিশ্বাসও করছে এই কথাটা। এখনো টক শোতে গেলে দেখবেন অনেকে এটা নিয়ে তর্ক করে, এখনো টক শোতে এটা নিয়ে তর্ক হচ্ছে, কন্টেন্ট তৈরি হচ্ছে। কারণ নেতা বলছে যে না, এইটা হ্যাক হয় নাই, এই ঘটনা সত্যি, ওনারা গা বাঁচাইবার জন্য এই নাটক করতেছে। বুঝছেন, এগুলা চলবে, এগুলা মাইন্ড করার কিছু নাই। হ্যাঁ ভাই, মাইন্ড করার কিছু নাই। আপনি আমার বিরুদ্ধে দাঁড়াইছেন, আমি আপনার গুণ গামু নাকি? আপনারা তো আমি পচামুই, এটাই স্বাভাবিক, এটা চলতে থাকুক, কোনো ব্যাপার না। তবে বুদ্ধির খেলায় আগে চলে গেছে ডাক্তার শফিকুর রহমান। একটা গেম খেলছে ভাই, এটা মজার গেম। সেটা কি জানেন? একটা টক শোর আয়োজন করতে বলছে, মানে পলিসি ডিবেট করবে ওনারা। এই আয়োজনটা কারা করবে? ছাত্র শিবির।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিশালভাবে আয়োজন করবে, বাংলাদেশের যত কূটনৈতিক আছে তাদেরকে দাওয়াত করবে, বাংলাদেশের যত সাংবাদিক আছে সবাইকে দাওয়াত করবে, বুদ্ধিজীবীদের দাওয়াত করবে এবং এই জনসাধারণও যাইতে পারবে। তারপরে কি হবে, মঞ্চের মধ্যে তারেক রহমান সাহেব আর ডাক্তার শফিকুর রহমান স্যার দুইজনে মিলা বক্তব্য রাখবে, ওনাদের কি মিশন কি ভিশন সব তুলে ধরবে, দেশ নিয়ে ওনারা কি ভাবতে চায়, একজন আরেকজনকে প্রশ্ন করতে পারবে। হ্যাঁ ভাই, একজন আরেকজনকে যখনই প্রশ্ন করার সুযোগটা আসবে ওই তখনই দেখবেন এই যে ডাক্তার শফিকুর রহমান স্যার এমন এমন প্রশ্ন তুলে নিয়ে আসবে যেটা জবাব দেওয়া কঠিন হয়ে যাবে। হ্যাঁ ভাই, অতীতের অনেক কিছুই টাইনা নিয়ে আসবে, অতীতে কি কি ঘটছে এগুলো আর আমি রিপিট করতে চাই না, আপনারা সবাই জানেন। আবার এই পক্ষ থেকেও কিন্তু অনেক কিছু তুইলা ধরবে, মানে তারেক রহমান সাহেব বলবে ৭১-এর কথা বলবে, ৭১-এ আপনাদের কি ভূমিকা ছিল, মা বোনদের সঙ্গে আপনারা কি কি করছেন, এই প্রশ্ন কিন্তু করবেই। এবং ওনারা যখন জবাব দিবে যে আমরা তো আপনাদের সঙ্গে সরকার গঠন করছি, উনি তখন বলবে তখন তাইলে কেন বাইরে হয়ে গেলেন না, আমাদের সরকার যখন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ৪-৪ বার তখন কেন আপনারা বাইরে হয়ে গেলেন না। ওনারা তখন বলবে আমাদের যে ২-৩ জন মন্ত্রী ছিল এরা নিষ্পাপ। এই কথাবার্তাগুলো আমরা শুনতে পামু, দেখতে পামু, শুধু বাংলাদেশ না ভাই, প্রবাসী ভাই বোনরাও দেখতে পাবে এবং ওনাদের কথাবার্তা থেকে আমরা বুঝে নিব কাকে ভোট দেওয়া যায়। ১১ দলের পক্ষ থেকে ডাক্তার শফিকুর রহমান স্যার যে আহ্বানটা করলো, এখন তারেক রহমান স্যার সেটা মাইনা নিবে কি, বিরাট বড় প্রশ্ন। আমার মনে হয় মাইনা নিতে পারে, কিন্তু আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন আপনার পরামর্শ কি, আমি বলবো না, মাইনা নিয়েন না। কিন্তু উনি মাইনা নিতে পারে, কারণ কি জানেন, এই যে পলিসি ডিবেটটা এটা কিন্তু আমাদের দেশের কালচারে নাই। এই যে গত ৫৪ বছর যত নির্বাচন দেখছেন এরকম কোনো ঘটনা আমাদের চোখে পড়ছে না। কিন্তু আপনি যুক্তরাষ্ট্রের দিকে তাকান, যুক্তরাজ্যের দিকে তাকান, ওইখানে এইসব পলিসি ডিবেট হয়, নির্বাচনের ঠিক কয়েকদিন আগেই এরকম ডিবেট হয়, সারা দেশের মানুষ দেখে। ওই কালচার থেকেই তো আসছে, লন্ডন থেকে আসছে না তারেক রহমান সাহেব, ওই কালচারের ভিতর দিয়েই তো আসছে। যার জন্য আমার মনে হয় মাইনা নিতে পারে, কিন্তু মাইনা নিলেই কিন্তু একটা ফাঁদে পড়া যাবে। হ্যাঁ ভাই, ফাঁদে পড়া যাবে। কারণ কি জানেন ভাই, একটু ব্যাখ্যা দেই। তারেক রহমান সাহেব গত ১৭ বছর একটি ঘরে বৈশা একটি ক্যামেরার সামনে এই দেশের সাথে যোগাযোগ রাখছে, সব খবরই রাখছে, কিন্তু ওই ক্যামেরার মাধ্যমে। আর ডাক্তার শফিকুর রহমান উনি কিন্তু মাঠ পর্যায়ে ছিল, উনি জেলে গেছে, বাইর হইছে, আদালত পাড়ায় গেছে, আবার বাইর হইছে, নিজেকে লুকায় রাখছে, গুপ্ত করছে, এইভাবে রাজনীতি কইরা কইরা এইভাবেই আজকে এই অবস্থায় আসছে, একদম ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতেছে, তাই না? যার জন্য এই ওপেন টক শোর আয়োজন করার আহ্বান জানাইছে ডাক্তার শফিকুর রহমান। এটা কিন্তু বিদেশি কালচার, ওই বিদেশি কালচারটা দেখেন বাংলাদেশে উনি আমদানি করলো, ধইরা নেন। এখন দেখা যাক উনি রাজি হবে কিনা, কিন্তু আমি বলবো রাজি হয়েন না ভাই, রাজি হয়েন না। দেখেন, আমার মনে হয় রয়টার বা বিদেশি একটি পত্রিকা যখন তারেক রহমান সাহেব সাক্ষাৎকার দেয়, উনি নিজেই বলছে যে আমি বলতে পারি কম, আমি মাঠ গরম করতে পারি কম, কিন্তু আমি ভাবতে পারি, পড়তে পারি, লিখতে পারি, ধীরে ধীরে কথা বলতে পারি। মাঠ গরম করতে পারে না, কিন্তু ওই যে টক শো বা ওই যে পলিসি ডিবেট, এইখানে তো ভাই যে গরম করতে পারবে জয় তারই হবে। কিন্তু ডাক্তার শফিকুর রহমান তো রোদে পোড়া মানুষ, জুলুম সহ্য করা মানুষ, জালিমদের জুলুম সহ্য কইরা ওই জালিমদেরকে খেদায়া, ওই জালিমদেরকে দিল্লি পাঠায়া এখন ওনাকে আহ্বান করতেছে, আসো আমরা টক শো করি, আসো আমরা পলিসি ডিবেট করি। হ্যাঁ ভাই, এটা একটা বিরাট ফাঁদ। যাই হোক, ভিডিওটা বেশি বড় করুম না, আপনারা বেশি কিছু টেনশন নিয়েন না। আজকে জনাব ওয়াকার সাহেবের একটা বক্তব্য শুনলাম, উনি সোজাসাজি বলছে নির্বাচন ভালো হবে, কোনো দুশ্চিন্তার কারণ নাই। আর্মি, বিমান বাহিনী, সব বাহিনী, পুলিশ, র্যাব, আনসার, সবাই নাম নিয়ে উনি বলছে যে সবাই আপনাদের পাশে থাকবে, মানে আমাদেরকে একটা ভরসা দিছে। এবং আর্মি ভাইদেরকে সবাইকে বলছে কোনো অজুহাত চলবে না। হ্যাঁ ভাই, কোনো অজুহাত শুনবো না। এক এলাকা থেকে আরেক এলাকা যাইতে কেন দেরি হলো মাঝখানে, এই অজুহাত শুনতে চাই না। যে কোনোভাবেই হোক ওইখানে পৌঁছাইতে হবে যেখান থেকে কোনো কল আসবে, এরকম কথা বলছে। যাই হোক, ভরসা করতে চাই
স্বপ্ন দেখতে চাই, পজিটিভ মাইন্ডে থাকতে চাই। দর্শক, এই ভিডিওতে আপনাদের সাথে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হলো। এই সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।